আজকের ভাবমূল্যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জৈব যৌগ। জৈব যৌগ বলতে আমরা সাধারণত বুঝি যে সমস্ত জিনিসগুলোকে আমরা উদ্ভিদ বা প্রাণী থেকে সরাসরি পাই। আমরা প্রতিদিনকার জীবনে বিভিন্ন জিনিস যেমন তেল, চিনি, চর্বি, স্টার্চ, গ্লুকোজ, অ্যালকোহল এই সমস্ত জৈব যৌগ ব্যবহার করি। কারণ কি, এগুলো সাধারণত কোনো প্রাণী বা উদ্ভিদ থেকে আসে। পরবর্তীকালে দেখা গেল যে সমস্ত যৌগের মধ্যে কার্বন থাকবে সেগুলি হচ্ছে জৈব যৌগ। এখন বিজ্ঞানী ভোলহার তিনি একটি যুগান্তকারী আবিষ্কার করলেন। এতদিন পর্যন্ত ধারণা ছিল মানুষের যে সাধারণত প্রাণী বা উদ্ভিদ থেকে যে জিনিস পাই সেগুলো জৈব যৌগ, কিন্তু তিনি অ্যামোনিয়াম সালফেট একটি অজৈব যৌগ, যেখান থেকে ইউরিয়া একটি জৈব যৌগ প্রস্তুত করে দেখালেন। অর্থাৎ এই ভ্রান্ত ধারণা কিন্তু আমাদের সরে গেল যে জৈব যৌগ মানি যে সেটা প্রাণী বা উদ্ভিদ থেকে আসবে, তার কোনো মানে নেই। মূল উৎস হলো যে এর মধ্যে কার্বন থাকতে হবে, তাহলে সেটা জৈব যৌগ। আমরা প্রতিদিনকার জীবনে বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি, তার মধ্যে কিছু জৈব যৌগ ও কিছু অজৈব যৌগ। এখন আমরা চলো এই পার্থক্য সাজিয়ে চিনি নিই কোনগুলো জৈব যৌগ আর কোনগুলো অজৈব যৌগ। আমরা এখনই জানলাম যে জৈব যৌগের মূল উপাদান কার্বন থাকবে, আর অজৈব যৌগতে সেখানে কার্বন না থাকতেও পারে। এর পরের স্টেপ দেখে নিই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আমরা যদি নুনকে ভাবি, আমরা বাড়িতে যে নুন ব্যবহার করি সেই নুনের সংকেত হলো NaCl। এটি একটি অজৈব যৌগ। এই নুনকে যদি আমরা কোনো পাত্রে নিয়ে গলানোর চেষ্টা করি দেখব প্রচুর তাপমাত্রার প্রয়োজন পড়বে। তাহলে আমরা দেখতে পেলাম যে অজৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেটা কি সবসময় বেশি থাকে, তুলনামূলকভাবে এই জৈব যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক কম হয়। এরপর দেখবে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি, এটা গুলে যাওয়া, কোনো দ্রাব্যকে গুলে যাওয়া। আমরা যে সমস্ত জৈব যৌগ জিনিস সেগুলো বেনজিন এবং অ্যালকোহলে দ্রবীভূত হয়, এবং যেগুলো অজৈব যৌগ সেগুলো সাধারণত জলে দ্রবীভূত হয়। আমরা চলে একটা উদাহরণ দেখে নিই, যেমন নুন। আমরা নুন দেখেছি যেটি অজৈব যৌগ। এই নুন কিন্তু সহজেই কিন্তু জলে গুলে যাবে। অন্যদিকে আমরা যদি সর্ষের তেল নিই, সর্ষের তেল আমরা এখনই জানলাম এটা একটি জৈব যৌগ। এই সর্ষের তেল কিন্তু কোনো মতেই জলে গুলবে না। এর পরের পার্থক্য আমরা দেখে নিই কী আছে। এর পরের পার্থক্য চলে যায়, দেখো হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা দেখো, জৈব যৌগগুলি তড়িৎ পরিবহন করে না, আর যেগুলো অজৈব যৌগ সেগুলো তড়িৎ পরিবাহী, অর্থাৎ তড়িৎ পরিবহন করে। আমরা পরীক্ষা করে দেখে নিতে পারবো যে একটি পাত্রে যদি আমরা সেখানে জৈব যৌগ দিই, পাত্রের মধ্যে যেমন চিনি দিই, ঠিক আছে, সেখানে চিনি দেওয়া হলো, আর একটা পাত্রে কী দেওয়া হলো, আর একটা পাত্রে নুন দেওয়া হলো, ঠিক আছে। নুন আমরা জানি যে নুন একটা জৈব যৌগ নয়, এটা অজৈব যৌগ, আর চিনি একটা কি জৈব যৌগ। এখন চিনি যেখানে দিলাম সেখানে কিন্তু তড়িৎ পরিবহন করছে না, লাইটটা বাল্বটা জ্বলছে না, কিন্তু যেখানে নুন দিয়েছি সেখানে তড়িৎ পরিবহন করে লাইটটা জ্বলছে, অর্থাৎ তড়িৎ পরিবহন করছে আয়নীয় যৌগ বা অজৈব যৌগগুলি। এরপরে দেখে নিই কি পার্থক্য আছে, যে দাহ্য প্রকৃতি। দাহ্য প্রকৃতি কি দেখা যাচ্ছে, দাহ্য প্রকৃতির ক্ষেত্রে যেগুলো জৈব যৌগ সেগুলো দাহ্য, আর যেগুলো অজৈব সেগুলো অদাহ্য। ব্যাপারটা কি, দাহ্য অর্থাৎ জ্বালানি। আমরা যে সমস্ত জৈব যৌগ আছে সেগুলো সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করি। দেখো এখানে যেগুলি রয়েছে কয়লা, পেট্রোল, গ্যাস, বায়োডিজেল যে সমস্ত রয়েছে এগুলো সবই কিন্তু জৈব যৌগ, এবং সবগুলো আমরা বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করি। আর অজৈব যৌগগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করতে আমরা পারি না। এরপর যেটা ক্যাটিনেশন ধর্ম, একটা গুরুত্বপূর্ণ ধর্ম, ক্যাটিনেশন ধর্ম, ঠিক আছে। এই জৈব যৌগগুলো ক্যাটিনেশন ধর্ম দেখায়, আর অজৈব যৌগগুলো ক্যাটিনেশন ধর্ম দেখায় না। এখন ক্যাটিনেশন ধর্মটা কি, একটু সিম্পলি দেখো, এই চিত্রের মাঝে ব্যাপারটা বুঝতে পারবে যে কার্বন পরমাণুগুলি ঠিক এক অপরের সঙ্গে যুক্ত থাকে, এবার বহু চেন, দেখো বিশাল লম্বা চেন সৃষ্টি করে। এগুলো একমাত্র কার্বনের ক্ষেত্রেই সম্ভব, অর্থাৎ জৈব যৌগে সম্ভব, কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে এরকম কোনো ক্যাটিনেশন অর্থাৎ এরকম রিং আমরা কিন্তু দেখতে পাই না। এরপর দেখো সমাবয়বতা, একটা গুরুত্বপূর্ণ ধারণা। সমাবয়বতা কি, এটা পরবর্তীকালে আমরা আলোচনা করব, তখন জিনিসটা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। এরপর দেখো, শুধু এখন জেনে রাখো যে জৈব যৌগের সমাবয়বতা আছে আর অজৈবের মধ্যে এটা নেই। কার্বনের চতুর্যোজ্যতা, অর্থাৎ কার্বনের যোজ্যতা 4, অর্থাৎ একটি কার্বনের সঙ্গে যখন অন্য পরমাণু
বন্ধন সৃষ্টি হয় তখন একটি কার্বনের 4টে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। যদি একটি কার্বনের সঙ্গে আর একটি হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে আসে সেখানে কিন্তু একটি কার্বনের সঙ্গে একটি হাইড্রোজেনের এক বন্ধন সৃষ্টি হবে। কারণ কি? কারণ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, তাই কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যখন বন্ধন সৃষ্টি হবে একটি কার্বনের সঙ্গে একটি হাইড্রোজেনের সেখানে কিন্তু এক বন্ধনই থাকবে। এরপর যদি একটা কার্বনের সঙ্গে অন্য একটি কার্বনের সঙ্গে বন্ধন সৃষ্টি করতে চায় সেক্ষেত্রে একটি কার্বনের সঙ্গে আরেকটি কার্বনের 3 ধরনের বন্ধন সৃষ্টি হয়, এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। এই এক বন্ধন, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন। এখন একটা কথা মাথায় রাখতে হবে যে একটি কার্বনের সঙ্গে অন্য একটি কার্বন বা একটি কার্বনের সঙ্গে অন্য একটি হাইড্রোজেন জটে বন্ধন সৃষ্টি করুন না কেন, কিন্তু একটি কার্বনের সর্বোচ্চ বন্ধনের সংখ্যা 4। এর উপর ভিত্তি করেই আমরা এই হাইড্রোকার্বনকে অর্থাৎ হাইড্রোজেন ও কার্বনের মিশ্রণে যে যৌগ তৈরি হয় সেই যৌগকে আমরা 3 ভাগে ভাগ করি। সেটি কি হলো? সেটি হলো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এটা আমরা ট্রিক্সের সাহায্যে মনে রাখবো। অ্যালকেন, এই নামের মধ্যে দেখো এন অ্যান এই শব্দটা রয়েছে। অ্যান মানে কি? আমরা জানি অ্যান মানে একটি। তাহলে যখন কার্বন এবং কার্বনের মধ্যে এক বন্ধন থাকবে তখন আমরা তার নাম দেবো অ্যান, অ্যালকেন। ঠিক আছে? আবার দেখো আমরা যখন অ্যালকিন অর্থাৎ ইন শব্দ রয়েছে আইন অর্থাৎ মধ্যে, যখন মাঝে থাকবে তাই না, তখন সেটা দ্বিবন্ধন। আর অ্যালকাইন দেখো আইনের হাত লম্বা, তা আইনে 3টে বন্ধন থাকবে। তাহলে ট্রিক্সের সাহায্যে খুব ইজিলি মনে রাখতে পারবে যে অ্যালকেনের মধ্যে অ্যান আসছে, এ মানে একটি, আর ভায়োলের ক্ষেত্রে অ্যান বসে আমরা জানি। তাহলে কার্বন কার্বন এক বন্ধন মানে অ্যালকেন। ঠিক আছে? যখন দ্বিবন্ধন থাকবে তখন হচ্ছে ইন মধ্যে, দেখো 3টের মধ্যে মাঝে এটা আছে 2, আর আইন হাত লম্বা তাই 3টি। এখন এই অ্যালকিন ও অ্যালকাইন এদের কিন্তু একটা কমন ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? দেখো সেই ফর্মুলা হচ্ছে CnH2n+2 হবে অ্যালকেনের। অ্যালকিনের কী হবে? অ্যালকিনের CnH2n এবং অ্যালকাইন হচ্ছে CnH2n-2। দেখো এই ফর্মুলাটা মনে রাখা খুব ইজি। দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো CnH2n রয়েছে। এখানে 2 যোগ আছে, তার চেয়ে 2 কমলো, এখানে আরও 2 কমলো। এভাবে কিন্তু অ্যালকিন ও অ্যালকাইনের ফর্মুলা কিন্তু সহজেই মনে রাখতে পারবো। চলো আমরা এই অ্যালকিন ও অ্যালকাইনের আমরা একটু ডিটেলসে আলোচনা করি। তাহলে আমরা এখন কি জানলাম যে অ্যালকেনের জেনারেল ফর্মুলা কী হচ্ছে? যদি অ্যালকেন হয় অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2। ঠিক? যদি অ্যালকিন হয়, অ্যালকিন মাঝে থাকছে, তার জেনারেল ফর্মুলা CnH2n। আর সেটা যদি অ্যালকাইন হয় অ্যালকাইনের ফর্মুলা কি? CnH2n-2। ঠিক? তাহলে দেখো এন এখানে কি? এন হচ্ছে কিছু না, এন হচ্ছে সংখ্যা। এন যে কোনো একটা সংখ্যা, সেটা 1, 2, 3 যে কোনো সংখ্যা হতে আমাদের পারে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই অ্যালকেন, এখানে অ্যালকেন, এটা অ্যালকিন এবং অ্যালকাইন। ঠিক আছে? এদের আমরা ফর্মুলা পুট করে আমরা দেখি। চলো আমরা এনের মান 3 ধরি। এনের মান যদি 3 হয় তাহলে অ্যালকেনের ক্ষেত্রে কী হয় দেখি। তাহলে এনের জায়গায় আমরা 3 বসাবো। ঠিক আছে, H2n 2-এর সঙ্গে 3 গুণ প্লাস 2, তাহলে কত হলো এটা? C3, এদিকে 3 গুণে 6, 2, 8, C3H8। এটা হলো অ্যালকেন। এবার অ্যালকিন দেখে নিই। অ্যালকিনের জায়গায় যদি 3 বসাই, দেখো 3 বসালে কী হবে? C3H 2 গুণিত 3, তাহলে কত? C3H6। সেটা আমাদের হয়ে গেল অ্যালকিন। এবং অ্যালকাইনের ক্ষেত্রে কি দেখি? 3 বসাই, 2n মানে 2-এর সঙ্গে 3 গুণ এবং তারপরে 2 বিয়োগ হয়ে গেল, তাই তো? তাহলে 3 গুণে 6, 6 থেকে 2 বিয়োগ হলো 4। তাহলে আমরা প্রথম পেয়ে গেলাম অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে আমরা সেটা অ্যালকিন না অ্যালকাইন আমরা এই ফর্মুলা ধরে সহজেই বার করতে পারবো। ঠিক আছে? চলো দেখে নিই। ধরো তোমাকে একটা সংকেত দিয়ে দেওয়া হলো, এই সংকেত দেখে তোমাকে বলতে হবে সেটা কি, অ্যালকিন না অ্যালকাইন। ধরো একটা সংকেত তোমাদের দেওয়া হলো C3 তো করলাম, C3 বাদ দাও। ধরো এখানে আমরা দিলাম C5H12। এটা তোমাদের বার করতে হবে এটা অ্যালকিন না অ্যালকাইন। খুব ইজিলি দেখো আমরা
এখানে কি সূত্র ফলো করেছে দেখো, তাহলে এখানে n সমান কী হয়েছে, n সমান 5 হয়েছে, তাই তো। আর এটা কত 12 রয়েছে, তাহলে 5-এর সঙ্গে 12 কি সম্পর্ক দেখো, মানে 5-এর সঙ্গে এখানে কি হয়েছে 2 গুণ হয়েছে, তারপরে 2 যোগ হয়েছে, তাহলে কোন সূত্র, তাহলে এই সূত্রটা আমাদের ফলো হয়েছে। তাহলে অর্থাৎ এই যৌগটা কি, এই যৌগটা হচ্ছে অ্যালকেন। আবার ধরো একটা যৌগ দেওয়া হয়েছে, ঠিক আছে, যৌগটা ধরো দেওয়া হলো C4, ঠিক আছে, C4H6। এখন এটা কি যৌগ তুমি দেখো খুব ইজিলি বার করতে পারবে। এখানে n সমান 4, তাই তো। 4-এর সঙ্গে 6-এর কি সম্পর্ক দেখো, যে 4 মানে 2 গুণ করা হয়েছে, 4-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, তারপরে 2 বিয়োগ করা হয়েছে, তাই না। 4 2 গুণ 8, 2 বিয়োগ করে 6 হচ্ছে, তাহলে কোন সূত্র যাচ্ছে, এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে আমরা ঠিক এইভাবে সেটি যৌগটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন আমরা খুঁজে নেব। এরপর আমরা সেই যৌগটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন খুঁজে নেওয়ার পর সেটা কিন্তু আমরা বন্ধনও দেখাতে পারি। যেমন ধরো একটা যৌগ তোমাদের সামনে তুলে ধরা হলো, যৌগটা হলো C4H8। তাহলে এটা কী যৌগ, তুমি দেখো এই তিনটে ফর্মের মধ্যে কোনটা পুট হচ্ছে, এটা পুট হচ্ছে, তাই না। তাহলে এটা কি, এই যৌগটা হচ্ছে অ্যালকাইন। আমরা জানি প্রথমটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন এটা AN, তারপর হচ্ছে কি অ্যালকিন, অ্যালকিন, এবং সেটা হচ্ছে আমাদের অ্যালকাইন, YNAIN, ঠিক। এটা অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন। তাহলে আমাদের এই কম্পাউন্ডটা হয়ে গেল, এই কম্পাউন্ডটা হচ্ছে আমাদের অ্যালকিন। আর আমরা জানি যে অ্যালকিন ইন সবসময় ডবল বন্ড থাকবে, N 1 বন্ধন আর আইনে 3 বন্ধন। তাহলে আমরা এটা স্ট্রাকচারটা করে নিই। দেখো কার্বনের সঙ্গে কার্বনের কি বন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে। তাহলে প্রথমে 4টে কার্বন এঁকেলাম, ধরো 1 2 3 4টে কার্বন এঁকেলাম, ঠিক আছে। তাহলে এই যে কার্বনের সঙ্গে কার্বনের দ্বিবন্ধন, অর্থাৎ একটা কিন্তু দ্বিবন্ধন থাকবে, একটা দ্বিবন্ধন হলো, আর বাকি সব কিন্তু 1 বন্ধন হয়ে গেলো, ঠিক আছে। এবার দেখো হাইড্রোজেনগুলো তুমি পুট করে যাও, 2টো বন্ধন রয়েছে, তাহলে বাকি কটা রইলো 2টো হাইড্রোজেন বসিয়ে দিলে। এখানে দেখো 1 1 2 1 3, তাহলে আর একটা পড়ে রয়েছে, আর হাইড্রোজেন বসালাম, ঠিক আছে। এখানে দেখো কটা 1 2 দুটো রয়েছে, তাহলে এদিকে 2টো, এদিকে 2টো, 4টে হয়ে গেলো। এখানে দেখো একটা রয়েছে, তাহলে কটা দিতে পারে 1 2 3। এবার দেখো আমরা লিখে মিলিয়ে নাও, দেখো এখানে হাইড্রোজেন কটা হচ্ছে দেখে নাও, হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8, লাটটা হাইড্রোজেন হয়ে গেল, আর কার্বন 1 2 3 4, 4টে হয়ে গেল, ঠিক। আমরা এইভাবে আরও কিছু দেখো বন্ধনে আঁকলে আমাদের জিনিসটা আরও স্বচ্ছ হবে। ধরো আমি একটি যৌগ দিলাম, সেটা ধরো লিখলে তুমি ধরো C4 আর H10। আগে দেখে নাও এটা কোন ফর্মুলা যাচ্ছে, 4-এর সঙ্গে 2 গুণ, 4 2 8 2 10, তাহলে যোগ হচ্ছে এইটা। আমাদের ফর্মুলা যাচ্ছে, আমাদের কোন ফর্মুলা যাচ্ছে, আমাদের ফর্মুলা যাচ্ছে এই অ্যালকেনের ফর্মুলা যাচ্ছে, ঠিক। আমাদের অ্যালকেনের ফর্মুলা গেল। তাহলে অ্যালকেনের ফর্মুলা যদি যায়, তাহলে কার্বনের সঙ্গে কার্বন কি সবসময় 1 বন্ধন হবে, আমরা জানি 1 বন্ধন। তাহলে 4টে কার্বন আমরা এঁকে নিলাম, প্রত্যেকটা কার্বনের মধ্যে কিন্তু 1 বন্ধন থাকবে, যেহেতু আমাদের অ্যালকেন। এরপর আমরা হাইড্রোজেন মিলিয়ে দিই, এদিকে 3টে বসালাম, কারণ কি 1 2 3 একটা 4 হয়ে গেল। এখানে 2টো রয়েছে, দেখো 1 2 2টো, তাহলে আর 2টো বসলো, 2 4। এখানে দেখো 2টো 1 আর 2 2টো রয়েছে, তাহলে আবার 2টো দুদিকে বসলো, তাহলে 4। এদিকে একটা রয়েছে, আর কটা বসবে, 3টে বসবে, 3টে আমাদের হাইড্রোজেন বসে গেল। টোটাল দেখো কটা হাইড্রোজেন হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, দেখো 10টা আমাদের হাইড্রোজেনের 4টে কার্বন। অর্থাৎ আমরা যখনই এরকম সংকেত পাবো C4H10 বা C4H8, আমার প্রথমে কাজ হচ্ছে সেটা কোন সূত্রতে চলে যাচ্ছে আমরা দেখব, তারপরে সেটা আমরা গঠন স্ট্রাকচার আঁকতে পারবো। ধরো এরপর আমরা একটা আঁকছি, তো এখানে C4H6, তাহলে কোন ফর্মুলা যাচ্ছে দেখো, কার্বন 4, 4-এর সঙ্গে 2 গুণ 8 এবং তার সঙ্গে 2 বিয়োগ 6, C4H6 মানে আমাদের এই অ্যালকাইন ফর্মুলা, CnH2n-2 এই ফর্মুলাটা আসছে। তাহলে এটা যদি আসে, তাহলে তখন কী করতে আমাদের, কার্বন আঁকার পর একটা কিন্তু কী বন্ধন নিতে হবে, একটা দিতে হবে ত্রিবন্ধন, একটা ত্রিবন্ধন দিয়ে দিলাম, বাকি কার্বনে 1 বন্ধন দিয়ে দিলাম। এরপর আমাদের হাইড্রোজেন বসাই, দেখো হাইড্রোজেন দিয়ে বসাই, কার্বনের অলরেডি 3টে রয়েছে, তাহলে এদিকে একটা বসলো। এই কার্বন দেখো
1 2 3 প্লাস 4টে হয়ে গেছে, তাহলে আর বসবো না হাইড্রোজেন। এর একটা দুটো হয়েছে, তাহলে উপর নিচে দুটো বসলো, এখানে দেখো একটা রয়েছে, তাহলে এদিকে আর 3টে বসলো। স্ট্রাকচারে মাপতে হবে। তাহলে টোটাল দেখো হাইড্রোজেন দেখে নাও 1 2 3 4 5 6, 6টে মিলে গেছে আর 4টে কার্বন। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অ্যালকিন এবং অ্যালকাইনের আমরা স্ট্রাকচার খুব সহজেই আঁকতে পারবো। তাহলে তোদের মধ্যে কিছু হোম টাস্ক দিয়ে রাখি, এগুলো বাড়িতে করবে। দেখো এটা C3H6 এটা করবে, C5H12 একটা করবে, C5H8 একটা করবে, C2H4 একটা করবে, C2H2 একটা করবে, আর C4H10। ঠিক আছে, এগুলোটা বাড়িতে প্র্যাকটিস করে কমেন্ট বক্সে পাঠিও।